সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জন্য আজকে হিসাব বিজ্ঞানের ক্লাসের শুরুতেই প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছিলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের উপর যে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই বিশ্লেষণের সূত্রগুলোকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। এই জন্যে তোমরা এই সূত্রগুলো আমি আজকের ক্লাসেও প্রথমে দেখিয়ে দিয়েছি সূত্র। এই জন্যে তোমরা সূত্রগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে এবং সূত্রগুলো বোঝার চেষ্টা করবে। এখানে সূত্রের দেখো, চলতি অনুপাত এটি পরীক্ষায় থাকেই। অবশ্যই এই আমি লাল কালি দিয়ে যে সূত্রগুলিকে লিখছি এইগুলোকে তোমরা অবশ্যই বেশি গুরুত্ব দেবে। যেমন চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, দায় মালিকানা অনুপাত, তারপরে মূলধন গিয়ারিং অনুপাত মাঝে মধ্যে আসে। মূলধন গিয়ারিং অনুপাতের সূত্রটি হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল ভাগ সাধারণ শেয়ারের মালিকানা তহবিল, অথবা সাধারণ শেয়ার মালিকানা তহবিল স্থির খরচযুক্ত তহবিল, অর্থাৎ এর অনুপাত 1:2 অথবা 2:1। তারপরে মুনাফা অর্জন ক্ষমতার সংক্রান্ত অনুপাতের মধ্যে যেটি পরীক্ষায় তোমাদের বেশি আসে সেটা হচ্ছে মোট মুনাফার অনুপাত, নিট মুনাফার অনুপাত এবং বিনিয়োজিত মূলধনের উপর আয়ের অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যেগুলো পরীক্ষায় আসে শুধু সেইগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে সাজিয়েছি। তো এখানে মোট লাভ অনুপাত সমান মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100, যার আদর্শ মান হচ্ছে 20 থেকে 30%। নিট মুনাফার অনুপাত হচ্ছে নিট মুনাফা ভাগ নিট বিক্রয়, যার আদর্শ অনুপাত 5 থেকে 10%। বিনিয়োজিত মূলধন উপর আয়ের অনুপাত সুদ ও কর পূর্ব অথবা পরবর্তী সুদ ও কর পরবর্তী নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন, যার গুণ 100, যার আদর্শ মান 10 থেকে 15%। এছাড়া দক্ষতা যাচাই অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে পরীক্ষায় তোমাদের মুনাফা অর্জন ক্ষমতা সংক্রান্ত, অর্থাৎ খ অথবা গতে প্রশ্ন এইভাবে আসে যে মুনাফা অর্জন ক্ষমতা সংক্রান্ত অনুপাত নির্ণয় করো। তারপরে ঘতে দক্ষতা যাচাই অনুপাত নির্ণয় করো, দক্ষতা যাচাই অনুপাত নির্ণয় করো। এক্ষেত্রে যেটি আসে মজুত আবর্তন অনুপাত, পরীক্ষায় থাকে। মজুত আবর্তন অনুপাতের সূত্রটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুত। তবে অঙ্কের মধ্যে যদি বিক্রিত পণ্যের ব্যয় সংক্রান্ত কোনো তথ্য না থাকে তাহলে এখানে বিক্রয় ভাগ সমাপনী মজুত পণ্য দিয়েও এটির মজুত আবর্তন অনুপাত নির্ণয় করা যেতে পারে। আর আদর্শ অনুপাত, মজুত আবর্তন অনুপাতের আদর্শ মান হচ্ছে 8 বার, অর্থাৎ মজুত এর আদর্শ অনুপাত হচ্ছে 8 বার। তারপরে প্রাপ্য হিসেবের আবর্তন অনুপাত নিট বা ধারে বিক্রয় ভাগ গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য বিল, যার আদর্শ মান হচ্ছে 4 থেকে 6 বার। গড় আদায় সময়, গড় আদায় কখনোই দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য হিসেবের কাছ থেকে, অর্থাৎ 365 দিন ভাগ প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত। প্রদেয় হিসাবের আবর্তন অনুপাত নিট ধারে ক্রয়, প্রদেয় হিসাবের সম্পর্ক ধারে ক্রয়ের সাথে, এই জন্য নিট ধারে ক্রয় ভাগ গড় প্রদেয় বিল ভাগ প্রদেয় হিসাব। তারপরে এখান থেকে গড় পরিশোধ সময় একই ধরনের, অর্থাৎ যখন দেনাদারে পাওনাদারের টাকা পরিশোধ করা হয় সেক্ষেত্রে সময় নির্ণয়ের ক্ষেত্রে 365 দিন ভাগ প্রদেয় হিসাবের আবর্তন অনুপাত, অর্থাৎ 1 থেকে 2 মাস সময়। এখানে 6 অনাদায়ী পাওনা অনুপাত, অনাদায়ী পাওনা ভাগ মোট প্রাপ্য হিসাব গুণ 100। এখানে আদর্শ মান হচ্ছে 5 থেকে 10%। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, এটি মাঝে মধ্যে আসে পরীক্ষায় প্রশ্নে বা বোর্ডগুলোতে। নিট বিক্রয় ভাগ বিনিয়োজিত মূলধন অথবা বিক্রিত পণ্যের ব্যয় ভাগ বিনিয়োজিত মূলধন, যার আদর্শ মান হচ্ছে 3 থেকে 4 বার। তাছাড়া কার্যকরী মূলধনেরটাও আসে
কার্যকরী মূলধন ও মূলধন আবর্তন অনুপাতের ক্ষেত্রে হবে নিট বিক্রয় ভাগ হচ্ছে মোট সম্পত্তি, যার আদর্শ মান হচ্ছে 2 থেকে 3 বার। পরিচালনা অনুপাত, খরচ অনুপাত এগুলো খুব একটা আসে না। তারপরে এটা তো দেখালাম তোমাদের। তারপরে যে আমি বিষয়গুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে চলতি সম্পদ। অনেক স্টুডেন্ট তোমাদের কাছে মনে হয় যে চলতি সম্পদ কোনগুলো কোনগুলো সেইগুলো মনে রাখতে পারে না। এই ক্ষেত্রে আমি একটা চার্ট দিয়েছি। চলতি সম্পদগুলো যেগুলো থাকবে, নগদ জমা, নগদ তহবিল বা হাতে নগদ, যেগুলো একটা থাকলেই সেটা হচ্ছে চলতি সম্পদ। ব্যাংক জমা চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্য অথবা শুধু মজুত পণ্য চলতি সম্পদ। স্বল্প মেয়াদী বিনিয়োগ হচ্ছে চলতি সম্পদ। ব্যয় অগ্রিম অর্থাৎ খরচ অগ্রিমের ক্ষেত্রেও সেটা হচ্ছে চলতি সম্পদ হিসাবে গণ্য হবে। প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, তারপরে প্রাপ্য আয়, অনাদায়ী আয় বা খুচরা যন্ত্রাংশ এগুলো হচ্ছে চলতি সম্পদ। তারপরে চলতি দায়, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমা, অতিরিক্ত স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, বকেয়া খরচ, প্রস্তাবিত লভ্যাংশ, আয়কর সঞ্চিতি এগুলো হচ্ছে চলতি দায় বা দেনা। এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো কিছু বিষয় যেটা তোমাদের তড়িৎ সম্পদ, অর্থাৎ তড়িৎ অনুপাত নির্ণয়ের সময় তড়িৎ সম্পদ লাগবে। তড়িৎ সম্পদ নির্ণয়ের সমান সমান হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তারপরে বিনিয়োজিত মূলধন নির্ণয়ের সময় মোট সম্পদ অর্থাৎ ভুয়া সম্পদ বাদে মোট সম্পদ মাইনাস চলতি দায় সম্পদের দিক থেকে, অথবা বিনিয়োজিত মূলধন সমান সমান দায়ের দিক থেকে, যেটা মালিকানা তহবিল কার্য ঋণপত্র ব্যাংক ঋণ বাদ ভুয়া সম্পদ বা অলিক সম্পদ, অথবা বিনিয়োজিত মূলধন সমান সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সঞ্চিত তহবিল, প্রতিপূরক তহবিল, শেয়ার অধিহার, লভ্যাংশ সমর্থকরণ তহবিল 10%, অর্থাৎ ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ, বন্ধকি ঋণ বাদ ভুয়া সম্পত্তি। চলতি মূলধন, চলতি সম্পদ মাইনাস চলতি দায় হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন। 5 চলতি মূলধন সমান সমান হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো গড় প্রাপ্য হিসাব এটা দেখে এসেছি। গড় প্রদেয়বুল অর্থাৎ গড় প্রাপ্য হিসাব প্রারম্ভিক প্রাপ্য হিসাব যোগ সমাপনী প্রাপ্য হিসাব ভাগ 2। গড় প্রাপ্য বিল সমান প্রারম্ভিক প্রাপ্য বিল যোগ সমাপনী প্রাপ্য বিল ভাগ 2। বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বা সমাপনী মজুত পণ্য দিলে এটা হবে বিক্রিত পণ্যের ব্যয়। তারপর মালিকানা তহবিল, মূলধন, সাধারণ সঞ্চিতি, লাভ লোকসান হিসেবের উদ্বৃত্ত, লভ্যাংশ সমর্থকরণ তহবিল, প্রতিপূরক তহবিল এগুলো যোগ করলে বাদ ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে মালিকানা তহবিল। দীর্ঘমেয়াদী ঋণ, ব্যাংক ঋণ আর ঋণপত্র। বহির্দায় হচ্ছে দীর্ঘমেয়াদী দায় চলতি দায়, আর ঋণপত্র হচ্ছে বহির্দায়। মোট সম্পত্তি অর্থাৎ প্রকৃত সম্পদ হচ্ছে মোট সম্পদ থেকে ভুয়া সম্পদ বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে প্রকৃত সম্পত্তি। মোট লাভ, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে হয় পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা থেকে অর্থাৎ পরিচালন ব্যয় বাদ দিলে যেটা হবে নিট মোট মুনাফা। তারপরে শুধু কর পূর্ব নিট লাভ, কর পরবর্তী নিট লাভ যোগ আয়কর সঞ্চিতি বাদ যোগ সুদ বা ঋণপত্রের সুদ। তারপরে স্থির খরচযুক্ত তহবিল, বন্ধকি ঋণ, ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ, অগ্রাধিকার শেয়ার এগুলো হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। প্রারম্ভিক মজুত পণ্য বের করার ক্ষেত্রে এটাও আসবে। তারপরে আমি তোমাদের জন্য একটি অঙ্ক যেটি 2019 সালের ঢাকা বোর্ডে এসেছে। তো অঙ্কটি পড়ি। নীরব লিমিটেড 2018 সালে 31 ডিসেম্বর তারিখ আর্থিক বিবরণী, দালান কোটা, মজুত পণ্য, অগ্রিম খরচ, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার মূলধন, রক্ষিত আয় বিবরণী, 10% ঋণপত্র, প্রদেয় হিসাব এগুলো দেওয়া আছে। তো এক্ষেত্রে তোমাদের অঙ্কটি দেখো, এখানে উক্ত বছরে বিক্রয়ের পরিমাণ ছিল 7,50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ছিল 4,50,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা। ক নম্বর, কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। কোম্পানির বিনিয়োজিত মূলধন অর্থাৎ বিনিয়োজিত মূলধন সমান সমান আমরা জানি যে বিনিয়োজিত মূলধন অর্থাৎ মোট সম্পদ থেকে ভুয়া সম্পদ বাদ দিয়ে তার থেকে বাদ দিতে হবে হচ্ছে
চলতি দায়, অর্থাৎ মোট সম্পদ মাইনাস মোট সম্পদ থেকে ভুয়া সম্পদ বাদ দিলে তার থেকে বাদ দিতে হবে হচ্ছে চলতি দায়। অর্থাৎ এখানে মোট সম্পদের পরিমাণ ছিল হচ্ছে 1,95,000 টাকা। এখান থেকে ভুয়া সম্পদ ছিল হচ্ছে 5,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন ভুয়া সম্পদ, এটা বাদ দিয়ে থাকে 1,90,000। 1,90,000 থেকে 30,000 বাদ দিলে চলতি দায় হচ্ছে 30,000। চলতি দায় হচ্ছে যে প্রতি হিসাবটা হচ্ছে চলতি দায়, এটা বাদ দিলে থাকে হচ্ছে 1,60,000 টাকা। ভুয়া সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন, চলতি দায় হচ্ছে 30,000 টাকা। নোট, দায়ের দিক থেকে বিনিয়োজিত মূলধন নির্ণয় করা যেতে পারে। যেমন বিনিয়োজিত মূলধন সমান সমান শেয়ার মালিকানা সত্ত্ব ও মোট দায় মাইনাস ভুয়া সম্পদ চলতি দায়, সেটা নির্ণয় করা যেতে পারে। তারপর খ হচ্ছে চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত। চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত, দেখো 2019 সালে ঢাকা বোর্ডে এই অঙ্কটি এসেছে। দেখো চলতি অনুপাত আর ত্বরিত অনুপাত, এই দুইটি বিষয় অঙ্ক পরীক্ষায় বারবার আসবে। এই জন্যে চলতি অনুপাত এবং ত্বরিত অনুপাত কখনোই তোমরা মিস করবে না। তো চলতি অনুপাতের সূত্র আমরা জানি, চলতি সম্পদ বাই চলতি দায়। তো চলতি সম্পদ এখানে ছিল হচ্ছে 70,000 টাকা, চলতি দায় হচ্ছে 30,000 টাকা। কারণ দেখো এখানে চলতি সম্পদগুলো মজুদ পণ্য 15,000 টাকা, অগ্রিম খরচ 5,000 টাকা, প্রাপ্য হিসাব 45,000 টাকা, ব্যাংক জমা 10,000 টাকা। এইগুলো যোগ করলে যেটি আসবে সেটা হচ্ছে যে 70,000 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তো চলতি সম্পদ ভাগ চলতি দায় ভাগ করলে যেটা আসে 2.33:1, অর্থাৎ এইটুকু আসবে। তারপরে এর অনুপাত 1 দিতে হবে। আর চলতি দায় তো 30,000 টাকা। গতে অর্থাৎ তড়িৎ অনুপাত সমান তড়িৎ সম্পদ ভাগ চলতি দায়। তড়িৎ সম্পদ নির্ণয়ের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। তো 70,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিতে হবে, 5,000 টাকা বাদ দিলে আসে 50,000 টাকা। তারপরে গতে মজুদ আবর্তন অনুপাত ও দায় মালিক অনুপাত। মজুদ আবর্তন সূত্রটি পরীক্ষায় আসে, এক্ষেত্রে 2019 সালে ঢাকা বোর্ডে এসেছে। তো এখানে মজুদ আবর্তন অনুপাত সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। তো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হবে, এখানে অঙ্কে দেওয়া আছে যে 4,50,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। গড় মজুদ এখানে মজুদ দেওয়া আছে হচ্ছে 15,000 টাকা, আবার প্রারম্ভিক মজুদ পণ্য আছে 10,000 টাকা। তো 15,000 টাকা আর 10,000 টাকা অর্থাৎ হয় 25,000 টাকা। 25,000 টাকাকে 2 দিয়ে ভাগ করলে আসে 12,500 টাকা, অর্থাৎ গড় মজুদ হবে 12,500 টাকা। সূত্রে এখানে 4,50,000 টাকা ভাগ 12,500 টাকা দিলে মজুদ আবর্তন আসে 36 বার। তারপরে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে বহির্দায় ভাগ মালিকানা তহবিল। তো এখানে বহির্দায় আছে 55,000 টাকা এবং মালিকানা তহবিল 1,35,000 টাকা। বহির্দায় কি কি? ঋণপত্র এবং প্রদেয় হিসাব 25,000 আর 30,000 যোগ করলে হয় 55,000 টাকা। এখানে মালিকানা তহবিল শেয়ার মূলধন আর সংরক্ষিত আয় মাইনাস ভুয়া সম্পত্তি। তো 1,00,000 টাকা শেয়ার মূলধন, সংরক্ষিত আয় 40,000 টাকা, আর ভুয়া সম্পদ মাইনাস 5,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 1,35,000 টাকা। তো বহির্দায় 55,000 টাকাকে মালিকানা তহবিল 1,35,000 টাকা দিয়ে ভাগ দিলে যার অনুপাত আসে অর্থাৎ 0.4 অর্থাৎ 4:1, যার অনুপাত হবে 0.41:1। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমি তোমাদের যে ক্লাসটি নিয়েছি, তোমরা যদি এই সূত্রগুলো, দাগানো সূত্রগুলো, অর্থাৎ এই অধ্যায়ে 10 থেকে 12টি সূত্র যদি তুমি আয়ত্তে রাখতে পারো, তাহলে অবশ্যই এই অধ্যায়ের অঙ্ক করতে পারবে এবং পরীক্ষার হলে দেখা যাচ্ছে 10 থেকে 12 মিনিটের মধ্যেই 10 মার্কের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য এখানে ক্লাসের সমাপ্তি করছি। সামনের ক্লাসে আবারও কথা হবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।